Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। সামনের মাসেই অর্থাৎ জুন মাসেই তোমাদের WBCS প্রিলিমস 2024 পরীক্ষা হতে চলেছে এবং তার নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে। সুতরাং তোমাদের এখন থেকেই যে কদিন সময় আছে, এক মাসেরও কম সময় আছে, তার মধ্যে তোমাদের WBCS যে প্রিলিমসের সিলেবাস, ইংলিশের সিলেবাস, সেটা ভালো করে রিভাইজ করা শুরু করো। এবং আজকে থেকে মক টেস্ট সিরিজ নিয়ে আসা হচ্ছে। আজকে ফার্স্ট মক টেস্ট, প্রত্যেকটা মক টেস্টে 25টা করে কোয়েশ্চেন থাকবে এবং অবশ্যই মক টেস্টের প্যাটার্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটাকে ফলো করে তৈরি করা হয়েছে। এবং তোমাদের WBCS ইংলিশ প্রিপারেশনের জন্য অলরেডি বিভিন্ন ক্লাসেস করানো হয়েছে এবং আরো কিছু ক্লাসেস করানো হবে যাতে তোমাদের পুরো সিলেবাস তোমরা রিভাইজ করতে পারো এবং অ্যাট দ্য সেম টাইম মক টেস্ট প্র্যাকটিস করতে পারো। মক টেস্ট যে তোমরা স্কোর করবে সেটা তোমরা নিজেরা অ্যানালিসিস করলেই বুঝতে পারবে যে কোন এরিয়াগুলোতে তোমাদের কোথায় খামতি রয়েছে বা আরো বেশি রিভিশন করার দরকার। আশা করছি প্রত্যেকটা মক টেস্ট তোমরা সিরিয়াসলি বাড়িতে সলভ করবে এবং অবশ্যই আমাকে তোমাদের স্কোর কমেন্টে জানাবে। কোনো প্রশ্নের আনসার নিয়ে তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখে আমাকে জানাবে, আমরা ডিসকাস করতে পারি। তাহলে শুরু করছি WBCS প্রিলিমস 2024 এ যে ইংলিশ প্রিপারেশন তার ফার্স্ট মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দি ওয়ার্ড which is the antonym of sporadic। স্পোরাডিক শব্দটার অ্যান্টোনিম তোমাকে চুজ করতে বলা হয়েছে। দেখো, স্পোরাডিক কথাটার অর্থ হচ্ছে মাঝে মাঝে, অর্থাৎ ইরেগুলার, অর্থাৎ ইরেগুলার, অনিয়মিতভাবে যখন কোনো ঘটনা ঘটছে তখন তাকে বলা হয় স্পোরাডিক। মানে কিছুক্ষণ ঘটনাটা হলো, আবার কিছুক্ষণে গ্যাপ হলো, আবার কিছুক্ষণ পরে গিয়ে ঘটনাটা শুরু হলো, এরকম বিচ্ছিন্নভাবে ইরেগুলার কোনো কাজ হচ্ছে। এখানে অপশনস দেওয়া হয়েছে সার্ভাইভিং, সুইপিং, রেস্ট্রেইনড, কন্টিনিউয়াল। সার্ভাইভিং, সুইপিং, রেস্ট্রেইনড, কন্টিনিউয়াল। সার্ভাইভিং মানে হচ্ছে টিকে থাকা, বেঁচে থাকা। সুইপিং মানে হচ্ছে তুমি সুইপ করছো, অর্থাৎ ঝাড়ু দিচ্ছ, পরিষ্কার করছো, সেটাকে সুইপিং বলা যেতে পারে। রেস্ট্রেন্ট মানে কাউকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ঠিক আছে। আর ডিতে বলছে কন্টিনিউয়াল, অর্থাৎ এক নাগারে, অনবরত। তাহলে স্পোরাডিক মানে যদি হয় ইরেগুলার বা বিচ্ছিন্ন ভাবে বা অনিয়মিত ভাবে, তাহলে তার অ্যান্টনি বা বিপরীত শব্দ হবে অপশন ডি, কন্টিনিউয়াল বা এক নাগারে। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। Question number 2, pick out the word that is not similar to the others। চারটে শব্দের মধ্যে তোমাকে বলতে হবে কোন শব্দটা অড, এখানে অ্যাকচুয়ালি অড ম্যান আউট, কোনটা সিমিলার নয় বাকি তিনটের থেকে, এটা তোমাকে বলতে হবে। এক নম্বরে বলছে হার্ড, অপশন বি শোল, অপশন সি বিজ, অপশন ডি প্যাক। দেখো, হার্ড, HERD, হার্ড, এটা হচ্ছে বলতে পারো যে হার্ড অফ ক্যাটল, মানে গবাদি পশুর যে রয়েছে, গবাদি পশু ক্যাটল, বা আমরা এখানে এলিফ্যান্টস বলতে পারি, ঠিক আছে, অর্থাৎ যে হাতির দল, গবাদি পশু দল, তাকে হার্ড বলা হয়। শোল অফ ফিশ বলা যেতে পারে, ফিশেস বলা যেতে পারে, মাছের যে গ্রুপ। বিজ মানে তো মৌমাছি। প্যাক অফ উলভস, নেকড়ের দল। তাহলে দেখো, এই যে হার্ড বলো, শোল বলো, প্যাক বলো, এগুলো আসলে কিন্তু কালেকটিভ নাউন, এগুলো সবকটাই কালেকটিভ নাউন। কিন্তু বিজ যেটা রয়েছে, মৌমাছি, এটা কিন্তু কালেকটিভ নাউন নয়, ঠিক আছে, এটা কমন নাউন রয়েছে। কালেকটিভ নাউন হতে গেলে বলতে হতো সোয়ার্ম অফ বিজ, মানে মৌমাছির ঝাঁক, সোয়ার্ম বলতে হতো, কিন্তু সেটা এখানে বলা হয়নি। তাহলে অপশন সি হবে সঠিক, কারণ এখানে কিন্তু অন্য তিনটে কালেকটিভ নাউন, বিজ কোনো কালেকটিভ নাউন নয়। সো অপশন সি উইল বি দি রাইট আনসার। Let's move on to the next question, question number 3. The question contains pairs of words that are related to each other in a certain way. Three of the following four word pairs are alike as these have the same relationship and thus form a group. চারটে অপশন রয়েছে, চারটে অপশনে দুটো করে শব্দ রয়েছে, এক একটা পেয়ার তৈরি করা হয়েছে। তোমাকে বলতে হবে কোন পেয়ারটা ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ, ভুলভাবে পেয়ারিং করা হয়েছে, কোন পেয়ারটা মিলছে না অন্যগুলোর সাথে। অপশন এ আই, অপথ্যালমোলজিস্ট, অপশন বি বোন অর্থোপেডিক, অপশন সি স্টামাক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট,
অপশন ডি ইউটেরাস নেফ্রোলজিস্ট। দেখো, চোখের যে স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট, তাকে বলা হয় অপথ্যালমোলজিস্ট, এটা সঠিকভাবে রয়েছে। বোন, হাড়ের যে ডক্টর, তাকে বলে অর্থোপেডিক, এটাও কিন্তু সঠিক রয়েছে। স্টামাক বা পেটের কোনো সমস্যা হলে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাই, এটাও সঠিক পেয়ারিং। কিন্তু অপশন ডিতে যেটা বলছে যে ইউটেরাস, এটা স্পেশালিস্ট হচ্ছে নেফ্রোলজিস্ট। দেখো, নেফ্রোলজিস্ট যিনি স্পেশালিস্ট, তিনি কিন্তু কিডনি স্পেশালিস্ট। নেফ্রোলজিস্ট হচ্ছে কিডনি বিশেষজ্ঞ, অর্থাৎ কিডনির কোনো সমস্যা হলে আমরা নেফ্রোলজিস্টের কাছে যাব। সুতরাং ইউটেরাসের স্পেশালিস্ট কিন্তু নেফ্রোলজিস্ট নয়। আর ইউটেরাসের যদি স্পেশালিস্টের কথা বলতে হয়, সেটা অবশ্যই কোনো গাইনোকোলজিস্ট হবে। ঠিক আছে, সুতরাং অপশন ডি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেয়ারিংটা ঠিকভাবে হয়নি। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 4. Summer is related to season in the same way as cotton is related to. সামার বলতে আমাদের মনে হয় ঋতু বা সিজন, তেমনি কটনের সাথে কোন শব্দটা রিলেটেড? গ্রেন, ট্রি, ডাই, ক্লথ। দেখো, সামার একটা সিজন, 6টা সিজন আছে, তার মধ্যে সামার একটা। তেমনি ক্লথ বা জামা কাপড় যখন তুমি তৈরি করছো, কাপড় যদি বলো, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কাপড় হয়, তার মধ্যে কটন বা সুতির কাপড় একটা। সুতরাং অপশন ডি হবে রাইট আনসার। অর্থাৎ সিজনের প্রকারভেদ হচ্ছে সামার, তেমনি ক্লথের প্রকারভেদ হচ্ছে কটন। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি সিল্কের কটন হচ্ছে, রেয়ন হচ্ছে, ওকে, বা সেখানে লিনেন বলতে পারি, তেমনি কটনও ইটস এ কাইন্ড অফ ক্লথ। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 5. Choose the word that best replaces the italicized words in the given sentence. She was arrested for killing her husband. এই যে পার্টটুকু, এইটাকে বলা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে। অর্থাৎ মহিলাটিকে অ্যারেস্ট করা হয়েছিল তার হাজবেন্ডকে হত্যা করার অপরাধে, ফর কিলিং আ হাজবেন্ড। তো যখন কেউ কারোর হাজবেন্ডকে হত্যা করছে, তখন তাকে কি বলা হয়? উক্সোরিসাইড, ম্যারিটিসাইড, প্যাট্রিসাইড, জেনোসাইড। দেখো, জেনোসাইড মানে হচ্ছে যখন কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে, পার্টিকুলার কোনো একটা গোষ্ঠীকে হত্যা করা হচ্ছে, তখন তাকে জেনোসাইড বলা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সঠিক হবে না এক্ষেত্রে। প্যাট্রিসাইড, দেখো, পেটার, পেটার মানে হচ্ছে ফাদার, পেটার শব্দের অর্থ হচ্ছে ফাদার, তাহলে ফাদারকে হত্যা করা, কিলিং অফ ওয়ানস ফাদার ইজ কল্ড প্যাট্রিসাইড, এটাও সঠিক উত্তর হবে না। অপশন এ তে বলছি উক্সোরিসাইড, উক্সোর মানে হচ্ছে ওয়াইফ, অর্থাৎ যখন কেউ কারোর স্ত্রীকে হত্যা করে, তখন সেই ঘটনাকে বলা হয় উক্সোরিসাইড, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, ম্যারিটিসাইড। ম্যারিটিসাইড মানে যখন কেউ কারোর স্বামী বা হাজবেন্ডকে হত্যা করছে, সেই ঘটনাটাকে বলা হয় ম্যারিটিসাইড। সো অপশন বি ইজ দি রাইট আনসার। Question number 6. Select the option that expresses the given sentence in active voice. যে সেন্টেন্সটা দেওয়া আছে, সেই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যাব। এটা অবশ্যই তাহলে প্যাসিভে দেওয়া আছে এবং আমাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। বলছে কমিক প্লে ওয়াজ পারফর্মড বাই দি কমেডিয়ান, কমেডিয়ানের দ্বারা একটা কমিক প্লে পারফর্ম করা হয়েছিল। এক্ষেত্রে দেখো, যে টেন্স আছে ওয়াজ পারফর্মড, এটা অবশ্যই পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্স। ওয়াজ পারফর্মড এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সুতরাং আমাকে অ্যাক্টিভ ভয়েসটাও সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। অপশন এ তে বলছে দ্য কমেডিয়ান ডু পারফর্ম, ডু পারফর্ম এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হচ্ছে, সঠিক হবে না। অপশন বি তে বলছে দি কমেডিয়ান পারফরমেন্স আ কমিক প্লে, এখানে দেখো পারফরমেন্স কিন্তু কোনো ভার্ব নয়, এটার নাউন দেওয়া রয়েছে, তাহলে সাবজেক্টের পরে কোনো ভার্ব নেই, সুতরাং সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল হচ্ছে। অপশন ডি তে বলছে দি কমেডিয়ান পারফর্মস আ কমিক প্লে, এখন কমেডিয়ানের পরে ভার্বের সাথে এস বসানো হয়েছে, মানে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ধরা হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে ধরা হয়েছে, কিন্তু আমাকে অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে করতে হতো, তাহলে অপশন ডিও কিন্তু ভুল হচ্ছে। অপশন সি তে বলছে দি কমেডিয়ান পারফর্মড আ কমিক প্লে, এখানে পারফর্মড আছে, অর্থাৎ এটা কিন্তু ভি2 বা সিম্পল পাস্ট রয়েছে। সো অপশন সি হবে রাইট আনসার। আমার প্যাসিভ ভয়েসটার টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসটাও তোমাকে
চেঞ্জ করতে হবে, প্যাসিভ ভয়েস যে টেন্সে হবে অ্যাক্টিভ ভয়েসও সেই টেন্সে হবে। সো দ্য কমেডিয়ান পারফর্মড আ কমিক প্লে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, দে হ্যাভ বিন ওয়াচিং দ্য গেম সিন্স মর্নিং। সকাল থেকে তারা গেমটা ওয়াচ করে যাচ্ছে, দে হ্যাভ বিন ওয়াচিং। এখন দেখো বলছে হুইচ টেন্স ইজ দিস। এই যে হ্যাভ বিন ওয়াচিং, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্টের পরে হ্যাভ বিন আছে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসানো হয়েছে, তাহলে এটা অবশ্যই হ্যাভ যেহেতু আছে, বিন আছে, প্রেজেন্ট পারফেক্ট এবং ওয়াচিং জন্য কন্টিনিউয়াস। সো অপশন এ ইজ দি রাইট আনসার, অর্থাৎ দে হ্যাভ বিন ওয়াচিং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যখন কখন থেকে কোনো কাজ হচ্ছে, পয়েন্ট অফ টাইম, কখন থেকে কবে থেকে, তখন আমরা সিন্স ব্যবহার করি। সুতরাং এটাও একটা ক্লু, যেহেতু সিন্স ব্যবহৃত হয়েছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 8, select the word that best replaces the italicized word in both the following sentences. এখানে দেখো দুটো সেন্টেন্সেই কিন্তু italicized words রয়েছে, যদিও এখানে সেটা দেওয়া হয়নি। দেখো the place of joining of three rivers Ganga, Yamuna and Saraswati is considered a sacred place. নাম্বার 2 তে বলছে ম্যারেজ প্রোভাইডস এ হ্যাপি বন্ড বিটুইন সোলস। অ্যাকচুয়ালি এখানে জয়নিং শব্দটা এবং বন্ড দুটো সেন্টেন্সে আলাদা শব্দ আছে। এবার এই দুটো সেম শব্দকে, দুটো আলাদা শব্দকে একটাই শব্দ দিয়ে রিপ্লেস করা হবে। অর্থাৎ এমন একটা শব্দ লিখতে হবে যেখানে তুমি দুটো সেন্টেন্সেরই মিনিং তুমি বোঝাতে পারবে সঠিকভাবে। যদি জয়নিং অর্থাৎ যে সংযোগস্থল সেইটা এবং বন্ড তাদের মধ্যে যে একটা সম্পর্ক, এই দুটো জিনিসকে একটা শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে। কানেকশন, ইউনিয়ন, লিঙ্কেজ, কনজাংশন। দেখো কানেকশন মানে যোগাযোগ, এখন জয়নিং এ তো কানেকশন হচ্ছে না কারণ এখানে তিনটে জয়নিং রয়েছে। আর হ্যাপি কানেকশন বিটুইন সোল হতে পারে, বাট এই যে জয়নিং প্লেস সেটা কিন্তু কানেকশন অফ থ্রি রিভার্স ঠিক হচ্ছে না। লিঙ্কেজ, লিঙ্ক করা মানে হচ্ছে তুমি বলতে পারো যে কারোর সাথে কারোর একটা সম্পর্ক স্থাপন করা। সো লিঙ্কেজ বিটুইন সোলস তো হবে না। কনজাংশন মানে হচ্ছে মানে একটা যুক্ত করা একে অপরের সাথে। সুতরাং আমি দুটো সোলকে যুক্ত করা বললেও বলতে পারি, কিন্তু তিনটে নদী যুক্ত হচ্ছে কনজাংশন ঠিক মানাচ্ছে না কথাটা। এখানে দেখো তিনটে নদী একসাথে এসে মিলিত হয়েছে, বিষয়টা তিনটে নদী একসাথে এসে মিলিত হয়েছে। এই যে মিলন এবং দুটো মনের যে মিলন বিয়েটা, এই দুটো মিলনের জন্য আমরা এখানে ইউনিয়ন কথাটাকে ব্যবহার করব। ইউনিয়ন কথাটাকে ব্যবহার করব। ইউনিয়ন মানে হচ্ছে দুজনের মধ্যে, দুটো মনের মধ্যে মিল এবং নদীগুলোর মধ্যে মিল, সেটাকেও আমরা ইউনিয়ন বলতে পারি। অর্থাৎ দ্য প্লেস অফ ইউনিয়ন, তিনটে নদী একসাথে মিশে গেছে। আর ম্যারেজ প্রোভাইডস এ হ্যাপি ইউনিয়ন, অর্থাৎ বিয়ে কিন্তু একটা খুব সুখী একটা যোগাযোগ স্থাপন করে, সুখী একটা সম্পর্ক স্থাপন করে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 9, identify the mood of the italicized verb in the following sentence. Italicized যে শব্দটা আছে তাকে বলা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে তার মুডটা কি। I wish it were Sunday tomorrow and not a working day. যদি আগামীকালটা রবিবার হতো এবং কাজ করতে হতো না। এই যে where, এইটা কোন মুড? ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, সাবজাংটিভ, অবলেটিভ। দেখো ইন্ডিকেটিভ মানে ডেফিনেটলি কোনো একটা ঘটনাকে ইন্ডিকেট করছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে বলছে, সেটা কিন্তু এখানে বলেনি, সঠিক হবে না। ইম্পারেটিভ মানে অবশ্যই সেখানে রিকোয়েস্ট আসছে, সেখানে অর্ডার আসছে, অ্যাডভাইস আসছে, সেটাও কিন্তু এরকম বলা হয়নি কিছু। অবলেটিভ, অবলেটিভ কথাটার অর্থ হচ্ছে কোনো একটা তুমি ভগবানকে কোনো কিছু অফার করছো, কোনো ভগবানকে তুমি কিছু অফার করছো, কোনো একটা ডিভাইন বিইংকে তুমি কোনো কিছু অফার করছো, এক্ষেত্রে সেটাও বোঝানো হচ্ছে না। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি সাবজাংটিভ, অর্থাৎ ব্যক্তি নিজের কথা বলছে, নিজের পার্সোনাল কথা বলছে যে আমার মনে হয়
মানে হলে কি ভালো হতো, মানে আমার এটা মনের ইচ্ছে, আই উইশ, এটা মনের ইচ্ছে, সুতরাং সেটা কিন্তু সাবজাংটিভ মুড। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, choose the option that correctly changes the following sentence from direct to indirect speech. narration চেঞ্জ করতে দেওয়া হয়েছে। he said I went there yesterday, সে বলল যে আমি সেখানে গিয়েছিলাম গতকাল। বিষয়টা হচ্ছে yesterday যখন চেঞ্জ হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে, চেঞ্জ হয়ে সেটা হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস ডে এটা হতে পারে, আবার দ্য ডে বিফোরও হতে পারে, ডে বিফোরও হতে পারে, ঠিক আছে। কিন্তু অপশন এ আর বি তে যেটা রয়েছে ইয়েস্টারডে ইয়েস্টারডে, সেটা কিন্তু সঠিকটা, কারণ ইয়েস্টারডে চেঞ্জ হবে ওই দ্য প্রিভিয়াস ডে বা ডে বিফোর, এটা করা উচিত। সো অপশন এ আর বি ভুল হলো। এবার দেখো এখানে বলছে ওয়েন্ট, আই ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট, ওয়েন্ট কিন্তু ভি টু পাস্ট টেন্স। এবার যখন এই যে বাইরেও পাস্ট টেন্স এবং ভেতরেও পাস্ট টেন্স, রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টিং ভার্ব দুটোই পাস্ট টেন্সে রয়েছে, তখন এই যে ভেতরের পাস্ট টেন্স সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ বাইরে এবং ভেতর যখন দু জায়গাতেই পাস্ট টেন্স রয়েছে, তখন ভেতরের পাস্ট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। সেক্ষেত্রে দেখো পাস্ট পারফেক্টে বলতে গেলে সি অপশনে বলছে হি সেড দ্যাট হি হ্যাড গন। এখানে ওয়েন্ট হচ্ছে গো ভার্বের পাস্ট ফর্ম, তো যদি পাস্ট পারফেক্ট হবে তাহলে সাবজেক্টের পরে হ্যাড বসাতে হবে এবং তারপরে গো ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, which is gone. So he said that he had gone there the previous day. So option C হবে right answer. Question number 11, choose the word nearest in meaning to the italicized word in the following sentence. I was extremely perturbed by his rude behavior. এই যে বলছে আমি প্রচন্ডভাবে পারটার্বড ছিলাম তার রুড বিহেভিয়ারের জন্য। রুড বিহেভিয়ার মানে তার খুব রূঢ় আচরণের জন্য। এই যে পারটার্বড শব্দটা, এটা বলছে নিয়ারেস্ট ইন মিনিং, অর্থাৎ সিনোনিম লিখতে বলা হয়েছে। সিনোনিম লিখতে বলা হয়েছে, বলছে ডিসইলিউশন, ডিস্টার্বড, ডিসমেড, ডিসগাস্টেড। আসলে পারটার্বড কথাটার অর্থ হচ্ছে যখন কেউ প্রচন্ডভাবে ট্রাবলড হয়ে যায়, খুব বিরক্ত হয়, বা তাকে তুমি প্রচন্ড ভাবে কি করছো, সে খুব চিন্তিত বা ওয়ারিড হয়ে যাচ্ছে তোমার আচরণ দেখে, পার্টাব, সে খুব নিজের মনের মধ্যে তার একটা অশান্তি শুরু হচ্ছে, ঠিক আছে। অপশন এতে বলছে ডিসইলিউশন, অর্থাৎ কারোর যখন মোহভঙ্গ হয়। এক্ষেত্রে মোহভঙ্গ হবার কথা হচ্ছে না, সো অপশন এ সঠিক নয়। অপশন সি তে বলছে ডিসমেড, ডিসমেড মানে মন খারাপ হয়ে যাওয়া, আপসেট হয়ে যাওয়া, সেটাও কিন্তু বলছে না। ডিসগাস্টেড মানে হচ্ছে বিরক্ত, নিজের মনের মধ্যে বিরক্ত হওয়া। দেখো পার্টার্ব মানে বিরক্ত হওয়া নয়, নিজের মনটা খুব বিক্ষিপ্ত হয়ে যাওয়া, ডিস্টার্বড হয়ে যাওয়া। পার্টার্ব মানে হচ্ছে ডিস্টার্বড হয়ে যাওয়া, বিক্ষিপ্ত হয়ে যাওয়া। সুতরাং সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, ডিস্টার্বড। Question number 12, what is the meaning of the phrase milk of human kindness? হিউম্যান কাইন্ডনেস অর্থাৎ মানুষের যে দয়া, সেই দয়ার যে দুধ, মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, এই ফ্রেজটার অর্থ কি? গুড বিহেভিয়ার, কমপ্লায়েন্স, প্যাসিভিটি, কম্প্যাশন। ভালো ব্যবহার নয়, কমপ্লায়েন্স কোনো কিছুকে মেনে চলা সেটা নয়, প্যাসিভিটি অর্থাৎ নিষ্ক্রিয়ভাবে কোনো কিছুতে পার্টিসিপেট করা সেটাও নয়। সঠিক উত্তর হবে অপশন ডি, কম্প্যাশন, অর্থাৎ সহানুভূতি, আবেগ, এগুলোকে বোঝানো হচ্ছে। হিউম্যান কাইন্ডনেস অর্থাৎ আমরা এখানে কম্প্যাশনকে বুঝতে পারি, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 13, study the sentences below and select the correct option. The principal was not in her office. Option 2 তে বলছে she has very strong principles and will never compromise. এখানে দেখো প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল দুটো শব্দ আছে, বলতে হবে সঠিকভাবে দুটো শব্দ দুটো সেন্টেন্সের কনটেক্সটে ঠিকভাবে বসেছে কিনা। প্রথমটা বলছে প্রিন্সিপাল, পিএলই, প্রিন্সিপাল, এটার মানে হচ্ছে কোনো একটা বলতে পারো আদর্শ, ঠিক আছে, মানুষের যে আদর্শ থাকে, ফিলসফি থাকে লাইফে, তার কথা বলা হচ্ছে। আর প্রিন্সিপাল এটা অবশ্যই যিনি প্রধান। তাহলে দেখো এই যে বলছে অফিসে, অফিসে কিন্তু আদর্শ থাকছে না, অফিসের প্রিন্সিপাল যে হেড তার থাকার কথা।
সুতরাং এক্ষেত্রে প্রিন্সিপাল বানানটা ভুল হচ্ছে, এটা কিন্তু পিএলই হবে না, এখানে হওয়া উচিত পিএল এই শব্দটা। আর দ্বিতীয় সেন্টেন্সে বলছে শি হ্যাজ ভেরি স্ট্রং প্রিন্সিপাল, তার কিন্তু যথেষ্ট জোরালো প্রিন্সিপালস আছে, এটা হেড অফিস নয়, এখানে আদর্শের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে হবে প্রিন্সিপালস, অর্থাৎ তার কিন্তু খুব উচ্চমানের আদর্শ রয়েছে। শি হ্যাজ ভেরি স্ট্রং প্রিন্সিপালস অ্যান্ড উইল নেভার কম্প্রোমাইজ, এবং কখনোই সে সমঝোতা করবে না। তাহলে দুটো সেন্টেন্সেই প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল সঠিকভাবে কিন্তু বসানো হয়নি। সুতরাং অপশন ডি হবে রাইট, বোথ ওয়ান অ্যান্ড টু আর ইনকারেক্ট, বোথ ওয়ান অ্যান্ড টু আর ইনকারেক্ট। যদি আমরা এটাকে ইন্টারচেঞ্জ করতাম, ঠিক আছে, তাহলে কিন্তু সঠিক হয়ে যেত। যদি আমরা শব্দ দুটোকে ইন্টারচেঞ্জ করতাম, এ শব্দটা বি টুতে যেত, টু এর শব্দটা ওয়ানে আসতো, তাহলে সেটা কিন্তু সঠিক হতো। সো অপশন ডি হবে রাইট, বোথ ওয়ান অ্যান্ড টু আর ইনকারেক্ট। কখনো কখনো প্রশ্নে কিন্তু এরকম সলিউশনও থাকে যে ওয়ান আর টু আর ইনকারেক্ট, বাট যদি দুটো পজিশন চেঞ্জ করা হয়, ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে সঠিক হবে, এরকমও কিন্তু অপশন থাকে। সো তখন তোমাকে সেই অপশনটা চুজ করতে হবে। Question number 14. Fill in the blanks with the appropriate group of words. The job is dash on dash to Delhi dash I dash it. বলছে dependent me moving but then lost, dependent my moving or else lose, depending I move. দেখো প্রথম কথা হচ্ছে আই অ্যাম মুভিং, এই যে জব ইজ, অবশ্যই জব ইজ ডিপেন্ডেন্ট হবে, কোনো কিছুর উপর নির্ভর করে, জব ইজ ডিপেন্ডেন্ট হবে, নির্ভর করে, ঠিক আছে, এখানে ডিপেন্ড্যান্ট হবে না। ডিপেন্ড্যান্ট মানে হচ্ছে যখন কেউ আর্থিক সাহায্যের জন্য কারোর উপর নির্ভর করে, এক্ষেত্রে তো আর্থিক সাহায্যের কথা হচ্ছে না, সো ডিপেন্ড্যান্ট হবে না। বা জব ইজ ডিপেন্ডিং, এটাও কিন্তু হবে না, কারণ আসলে এখানে ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ বসাতে হবে, ঠিক আছে, সো ডিপেন্ডেবল এটাও হবে না। তাই সঠিক উত্তর হবে অপশন বি, জব ইজ ডিপেন্ডেন্ট অন। এবার বলছি দিল্লি চলে যাওয়া, দিল্লি চলে যাওয়াটা অবশ্যই আমার দিল্লি চলে যাওয়া, সো মাই মুভিং টু দিল্লি, এখানে অনের পরে দেখো অনটা প্রেপোজিশন, তারপরে অবজেক্ট বসাতে হয়, অবজেক্ট সবসময় নাউন হয়, তাহলে এখানে মুভিং এটাকে কিন্তু আমরা নাউন হিসেবে ধরছি জিরান্ড, এবং তার আগে আমাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, সো মাই মুভিং টু দিল্লি। তাহলে জব ইজ ডিপেন্ডেন্ট অন মাই মুভিং টু দিল্লি, জবটা নির্ভর করছে আমার দিল্লি যাওয়ার উপরে, অর এলস নতুবা আই লুজ ইট, নাহলে কিন্তু আমি এটা হারিয়ে ফেলবো, অর্থাৎ বলছে চাকরিটা চলে যাবে, অর এলস আই লুজ ইট, যদি আমার দিল্লি যাওয়া না হয় তাহলে কিন্তু আমি চাকরিটাও পাবো না। সো জব ইজ ডিপেন্ডেন্ট অন মাই মুভিং টু দিল্লি অর এলস আই লুজ ইট। ওকে, সো অপশন বি ইজ দি রাইট আনসার। Question number 15. Select the word that best replaces both the italicized word বা phrase in the following sentences. He is an extremely money-minded person. A soldier who fights for money cannot be called a patriot. দেখো দুটো phrases আছে, মানি মাইন্ডেড এবং a soldier who fights for money, এই দুটো শব্দের জন্যই একটা শব্দকে চুজ করতে হবে সঠিক হিসেবে, যেটা দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানি মাইন্ডেড মানে হচ্ছে প্রচন্ডভাবে বিষয়ী মনস্কতা, অর্থাৎ টাকা পয়সা নিয়ে খুব চিন্তা ভাবনা করে, সেটাই তার সবসময় মেইন প্রায়োরিটি লাইফে, টাকা পয়সা। আর দ্বিতীয়তে বলছে সোলজার হু ফাইটস ফর মানি, একজন সৈন্য যে পয়সা নিয়ে যুদ্ধ করে, সে কিন্তু কোনো দেশের হয়ে যুদ্ধ করছে না বা যে শহীদ হচ্ছে না, সেটাকে সে একটা পেশা হিসেবে ধরেছে যুদ্ধ করা, এবং পয়সা দিলে সে যুদ্ধ করে। এই দুটো জিনিসকে কি বলা হয়? মার্সিনারি, মার্কিউরিয়াল, মেরিট্রিশিয়াস এবং মেগালোম্যানিয়াক। দেখো মেগালোম্যানিয়াক মানে হচ্ছে যার কিন্তু পাওয়ার বা ক্ষমতার প্রতি অসম্ভব একটা টান রয়েছে, ঠিক আছে, ক্ষমতার প্রতি তার একটা অসম্ভব ম্যানিয়া যখন থাকে তখন তাকে মেগালোম্যানিয়াক বলা হয়, এটা কিন্তু সঠিক নয়। মেরিট্রিশিয়াস, দেখো মেরিট্রিশিয়াস মানে হচ্ছে ওপর দেখতে খুব অ্যাট্রাকটিভ বা খুব ফ্ল্যাশি, কিন্তু আসলে তার কোনো সত্যিকারের কোনো মূল্য নেই, ভ্যালু নেই, ঠিক আছে, অর্থাৎ ওপর দেখে মনে হচ্ছে খুব মূল্যবান, খুব অ্যাট্রাকটিভ জিনিস, বাট আসলে কিন্তু এটা সেরকম মূল্যবান নয়, তো এটাকে বলে মেরিট্রিশিয়াস, এটাও সঠিক উত্তর হবে না। মার্কিউরিয়াল,
মার্কিউরিয়াল মানে হচ্ছে যে প্রচন্ডভাবেই আনপ্রেডিক্টেবল তার নেচারটা। অর্থাৎ বলতে পারো যে ভদ্রলোক বা কোনো মানুষ যদি মার্কিউরিয়াল হয়, তাহলে সে পরবর্তীতে কি কাজ করতে চলেছে, সে কোন কথায় কিরকম রিয়াকশন করবে, কি রিয়াক্ট করবে, রেসপন্ড করবে, সেটা কিন্তু কেউ আগে থেকে বলতে পারে না। অর্থাৎ সেটা প্রচন্ডভাবেই আনপ্রেডিক্টেবল, অর্থাৎ যেটাকে আগে থেকে ভবিষ্যৎবাণী করা যায় না। তাহলে এক্ষেত্রে মার্কিউরিয়ালটাও সঠিক হচ্ছে না। রাইট আনসার হবে অপশন এ, মার্সিনারি। মার্সিনারি মানে হচ্ছে যখন কেউ কোনো সোলজার পয়সা নিয়ে যুদ্ধ করে, লড়াই করে, এবং সে সবসময় কিন্তু তার সমস্ত কাজের পেছনে পয়সাটা একটা খুব বড়, মানি খুব একটা বড় ফ্যাক্টর, তখন তাকে বলা হয় মার্সিনারি। সো অপশন এ ইজ দি রাইট আনসার। এরপর বলা হচ্ছে যে আর্টিকেলস দিয়ে প্রিপোজিশন, আর্টিকেলস দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে। She was given dash honorary degree for dash outstanding work she had done as dash doctor. As a doctor, definitely as a doctor হবে, কিন্তু যখন যেখানে দা ডক্টর বলছে, as the doctor না, একজন ডক্টর হিসেবে তার কর্তব্য ছিল। তাহলে অপশন সি এবং ডি প্রথমেই বাদ হয়ে গেল। এরপরে বলছে she was given the honorary degree and honorary degree। অবশ্যই একটি সাম্মানিক ডিগ্রি দেওয়া হলো, তাহলে এখানে অ্যান হবে, এবং অনারারি অ উচ্চারণ হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই ভাওয়েল বসবে। ঠিক আছে, এখানে কিন্তু তাই আমরা অ্যান বসাবো। সো শি ওয়াজ গিভেন অ্যান অনারারি ডিগ্রি ফর দি আউটস্ট্যান্ডিং ওয়ার্ক, সে যে আউটস্ট্যান্ডিং কাজটা করেছে তার জন্য তাকে একটা ডক্টর বলা হচ্ছে, তাকে সেই জন্য সে খুব বড় একজন ডক্টর হচ্ছেন, এবং তাকে একটা অনারারি ডিগ্রি দেওয়া হচ্ছে। সো অ্যান অনারারি ডিগ্রি ফর দি আউটস্ট্যান্ডিং ওয়ার্ক শি হ্যাড ডান অ্যাজ এ ডক্টর। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 17. Fill in the blanks with the appropriate words. I dash do that if I dash you. I will not do that, আমি সেটা করব না, if I am you, যদি আমি তুমি হতাম। I shall not do that if I was you. I wouldn't do that if I were you. I cannot do that if I can be you. দেখো, এখানে if দিয়ে সেন্টেন্স বলা হচ্ছে, এবং এটা অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স। যদি আমি তুমি হতাম, এটা অবশ্যই সাবজাংটিভ মুড, তাই এখানে ডেফিনেটলি ওয়্যার বসবে, এবং তার আগে উড বসছে। তাহলে I wouldn't be that if I were you, অর্থাৎ আমি এটা কখনোই করতাম না যদি আমি তুমি হতাম। সো অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, এখানে বলা হচ্ছে কারেক্ট ইডিয়াম দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে। হার রুম ইজ সো আনটাইডি, তার ঘরটা প্রচন্ডভাবে অপরিষ্কার। এভরিথিং ইজ ড্যাশ, সবকিছুই কি হয়ে আছে। ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে সবকিছু অগোছালো থাকবে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে না। অপশন এতে বলছে লাইক আ বুল ইন আ চাইনা শপ, অপশন বি অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অপশন সি ওভার দ্য টপ, অপশন ডি অন দ্য রোল। লাইক আ বুল ইন আ চাইনা শপ, অর্থাৎ যে চায়না বা চাইনিজ যে প্রোডাক্ট আছে, যে কাঁচের বা বলতে পারো যে চায়না যে প্রোডাক্টগুলো, যেগুলো খুব ভালনারেবল হচ্ছে, ভঙ্গুর হয়, ব্রিটল হয়, সামান্য আঘাত লাগলেই ভেঙে যেতে পারে, সেই রকম দোকানে যখন একটা বুল বা একটা ষাঁড়কে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু সেসব জিনিসপত্র ভেঙে ফেলবে, তাকে প্রচন্ডভাবে সাবধান হয়ে কাজ করতে হবে। সুতরাং এইটার অর্থ হচ্ছে যখন কোনো মানুষ খুব ক্লামজি হয়, অর্থাৎ জুবুথুবু হয়ে কাজ করে, ঠিক কমফোর্টেবলি কাজ করতে পারে না, তখন তাকে বলে লাইক আ বুল ইন আ চায়না শপ। অর্থাৎ এদিক ওদিক কোথাও নড়াচড়া হলে কিন্তু পাত্রগুলো বা যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সব ভেঙে যাবে। সুতরাং তাকে খুব কেয়ারফুলি, খুব ক্লামজিলি কাজটা করতে হচ্ছে, তাকে প্রচন্ড জুবুথুবু হয়ে যাচ্ছে। সো লাইক আ বুল ইন আ চায়না শপ হবে এখানে কিন্তু বোঝানো হচ্ছে। এটা সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স। অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স কথার অর্থ হচ্ছে প্রচন্ডভাবে অগোছালো, ডিসঅর্ডারলি, অগোছালো ভাবে রয়েছে। সো অপশন বি হবে রাইট আনসার, কারণ রুমটা আনটাইডি এবং এভরিথিং ইজ অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স। অপশন সিতে বলছে ওভার দ্য টপ, অর্থাৎ যখন কোনো কিছুতে কোনো ব্যাপারকে প্রচন্ডভাবে এক্সাজারেট করা হচ্ছে, অর্থাৎ বাড়িয়ে চাড়িয়ে বলা হচ্ছে, তখন তাকে বলা হয় ওভার দ্য টপ। এটা সঠিক উত্তর হবে না। অপশন ডিতে বলছে অন দ্য রোল। অন দ্য রোল মানে হচ্ছে যখন কেউ কন্টিনিউয়াস সাকসেস কন্টিনিউয়াস সাকসেস এক্সপিরিয়েন্স করছে, অর্থাৎ
কন্টিনিউয়াসলি সে সাকসেসফুল হয়ে যাচ্ছে, তখন হচ্ছে অন দ্য রোল। ঠিক আছে, অর্থাৎ সাকসেসটা যেন বারবার করে ঘুরে ফিরে আসছে, অন দ্য রোল, মুভ করছে। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, মানে হচ্ছে ডিসঅর্ডারলি। Question number 19. The rebels were dashed by the peasants into storming the palace. রেবেলসরা কি করা হলো পেজান্টের দ্বারা, যে তারা সবাই রাজপ্রাসাদের মধ্যে ঝড়ের মতো ঢুকে আসলো। দ্য রেবেলস ওয়্যার লিডেড, লেড, লিডেন। দেখো এখানে ওয়্যার আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়্যার আছে, এবং তারপরে অবশ্যই ভি3 বসাতে হবে, বাই আছে, অর্থাৎ পেজান্টের দ্বারা রেবেলরা কি করলো, তারা নেতৃত্ব দেওয়া হলো। তাহলে এক্ষেত্রে ওয়্যার পরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে লিডের থার্ড ফর্ম লেড হবে। দ্য রেবেলস ওয়্যার লেড, সো অপশন সি হবে রাইট আনসার। দ্য রেবেলস ওয়্যার লেড, অপশন 3 হবে রাইট আনসার, লেড। Question number 20. Had she known about the conference, she dashed to attend it. যদি সে কনফারেন্স সম্পর্কে জানতো, সে অবশ্যই এটা অ্যাটেন্ড করতো। দেখো এখানে কিন্তু হ্যাড শি নোন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেহেতু ইনভার্সন করা হয়েছে, বাট এটা পাস্ট পারফেক্টে আছে, এই পার্টটুকু পাস্ট পারফেক্টে আছে, এবং এটা অবশ্যই একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। তাহলে যদি কন্ডিশনাল সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে হয় মেইন ক্লজ, তাহলে যদি সাব ক্লজটা পাস্ট পারফেক্টে হয়, তাহলে মেইন ক্লজটা অবশ্যই would have tried হবে। এক্ষেত্রে আমরা would have, তারপরে could have, might have, এবং অবশ্যই তারপরে ভার্বের থার্ড ফর্ম বসছে, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। অর্থাৎ দেখো এখানে কিন্তু আমরা হ্যাড শি নোন পাস্ট পারফেক্টে লেখা হলো, এবং মেইন ক্লজে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এবং তারপরে ভি3 বসানো হবে। সুতরাং শি উড হ্যাভ ট্রাইড টু অ্যাটেন্ড ইট, এক্ষেত্রে অপশন এ হবে রাইট আনসার। যদি সে কনফারেন্স সম্পর্কে জানতো, তাহলে সে অবশ্যই সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করত। এক্ষেত্রে কন্ডিশনাল টাইপ 3 বলা হচ্ছে, যেটা পাস্টের কোনো রিগ্রেটকে বোঝানো হয়, অতীতের কোনো রিগ্রেট। সুতরাং এক্ষেত্রে অপশন 1 হবে রাইট আনসার, এটা কন্ডিশনাল টাইপ 3। Question number 21. I shall dash your house tomorrow morning. আগামীকাল সকালবেলা আমি তোমার হাউসে কি করব? কল বাই, কল ইন, কল আপন, কল অ্যাট। দেখো বাড়িতে ঘুরতে যাওয়ার কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে। কল বাই কথার অর্থ হচ্ছে কোথাও একটা যাওয়া, কিন্তু দেখো তুমি কি করছো, কোথাও গিয়ে কারোর সাথে দেখা করছো, মানে তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করবে, এক্ষেত্রে কিন্তু কল বাই সঠিক হচ্ছে না। কল ইন অবশ্যই যখন ডক্টরকে ডেকে আনা হয় তখন তাকে কল ইন বলে, সঠিক হবে না। কল আপন, কল আপন মানে হচ্ছে কোনো একটা কিছু অর্ডার করা, সুতরাং সঠিক উত্তর হবে অপশন ডি, কল অ্যাট। কল অ্যাট মানে হচ্ছে কোথাও গিয়ে দেখা করা কারোর সাথে। সো আই শ্যাল কল অ্যাট ইয়োর হাউস, আমি অবশ্যই আগামীকাল তোমার বাড়িতে যাব সকালবেলা। সো অপশন ডি হবে রাইট আনসার, কল অ্যাট। Question number 22. I will dash any job offer dash for the one that requires me to work on weekends. আমি জব অফারটা অ্যাকসেপ্ট করব। দেখো প্রথমেই কিন্তু অ্যাকসেপ্ট কথাটা চলে আসলো, জব অফারটা অ্যাকসেপ্ট করব, তাহলে এখানে কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট হবে, ACCEPT। I will accept any job offer except, ব্যতিক্রমী, অর্থাৎ যদি না ফর দি ওয়ান দ্যাট রিকোয়ার্স মি টু ওয়ার্ক অন উইকেন্ড, যদি না আমাকে কি করে উইকেন্ডেও কাজ করায়, তাহলে আমি এই জব অফারটা গ্রহণ করব। তাহলে এক্ষেত্রে এক্সেপ্ট মানে একটা ব্যতি রেখে, যদি আমাকে উইকেন্ডে কাজ না করায়, ওকে, তাহলে সেই রকম জব আমি অফারটা আমি অ্যাকসেপ্ট করব, যে জব অফারে আমাকে উইকেন্ডে কাজ করতে হবে না। সো আই উইল অ্যাকসেপ্ট, গ্রহণ করব, এবং তারপরে এক্সেপ্ট হবে অর্থাৎ ব্যতি রেখে। সো অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 23. The construction dash was far from his house. তার বাড়ি থেকে কনস্ট্রাকশন কোন জিনিসটা অনেক দূরে ছিল? সাইট, এখানে চারটে বানান দেওয়া আছে, কোনটা সঠিক হবে? SIGHT, SITE, CITE, CYTE। কনস্ট্রাকশনটা যে জায়গাতে হচ্ছে, তাহলে সেখানে কিন্তু সেই জায়গাটা
প্লেসের কথা বলা হচ্ছে, তাহলে সাইট, SIT, এটা হবে সঠিক উত্তর। দি কনস্ট্রাকশন সাইট, SIT। SIGST, সাইট মানে হচ্ছে ভিশন, দৃশ্য, দৃশ্যমান হওয়া, ভিশন, কোনো চোখের দৃষ্টি, সেটাকে বোঝানো হচ্ছে। এটা সঠিক হবে না। CIT, সাইট মানে কোনো একটা এক্সাম্পল দেওয়া, কারো কোনো একটা বিষয়ে এক্সাম্পল দেওয়া, সো সেক্ষেত্রে সাইট কথাটা ব্যবহৃত হতে পারে। রাইট আনসার হবে অপশন বি, SITE। কোয়েশ্চেন নাম্বার 24, চারটে পার্ট আছে, কোন পার্টে ভুল বলতে হবে, গ্রামাটিক্যাল এরর আছে কোন পার্টে। মাই ডগ বার্কস ভেরি লাউডার অ্যাট নাইট, রাত্রিবেলা আমার কুকুরটা খুব জোরে জোরে ডাকে। যে ভেরি লাউডার হয় না, ভেরির পরে সবসময় আমাকে কিন্তু যে পজিটিভ ডিগ্রি সেটা বসাতে হবে, এবং লাউডার তো হবে না, এবং ভেরিটা কিন্তু এখানে অ্যাডভার্ব, তাহলে অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে কুকুরটা ডাকে কিভাবে, মানে অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে, আবার একটা অ্যাডভার্ব নিয়ে আসতে হবে, এবং সেটা অবশ্যই লাউডলি হবে, ভেরি লাউডলি, এখানে অ্যাডভার্ব বসাতে হবে। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার, ভেরি লাউডার নয়, লাউডলি। অর্থাৎ মাই ডগ বার্কস ভেরি লাউডলি, এটা হবে রাইট আনসার। এবং আজকে ক্লাসে লাস্ট কোয়েশ্চেন, একটা সেন্টেন্সে চারটে পার্ট জাম্বলড ওয়েতে দেওয়া আছে, উল্টোপাল্টা ভাবে তোমাকে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। বলছি অ্যাচিভ সাকসেস ওয়েন ইউ অ্যান্ড পোলাইট অ্যান্ড হাম্বল। তাহলে এক্ষেত্রে দেখো, ওয়েন ইউ, ওয়েন ইউ যখন তুমি, এক্ষেত্রে আমরা যখন দিয়ে একটা সাবক্লজ পাচ্ছি, যখন তুমি কি করবে, অ্যাচিভ সাকসেস, কারণ ইউ সাবজেক্টের পরে ভার্ব দরকার, তাহলে অ্যাচিভ সাকসেস রয়েছে, তাহলে কিউ এর পরে পি হবে, কিউ এর পরে পি হবে। এবারে দেখো, আর এ বলছে অ্যান্ড পোলাইট স্টে হাম্বল, সেক্ষেত্রে কিন্তু আমরা লিঙ্ক খুঁজে পাচ্ছি না যে কার সাথে কোনটা হচ্ছে, কারণ যখন তুমি সাকসেস অর্জন করো এবং তারপরে কিন্তু অ্যান্ড পোলাইট স্টে এরকম আসে না, সুতরাং তোমাকে দেখতে হবে উল্টো ভাবে। দেখো এখানে কিউ এবং পি আমরা এটুকু তো বুঝতে পারলাম একসাথে হবে, ওয়েন ইউ অ্যাচিভ সাকসেস, কিউ অ্যান্ড পি। তোমাকে দেখতে হবে কিউ অ্যান্ড পি আর কোথায় রয়েছে এরকম জড়ি। দেখো অপশন এ তে রয়েছে কিউ অ্যান্ড পি, আচ্ছা অপশন বি তে পি কিউ আছে, সঠিক হবে না। অপশন সি তে পি এবং কিউ কে আলাদা রাখা হয়নি, অপশন সিও সঠিক হবে না। অপশন ডি তে কিউ এন্ড পি কে আলাদা রাখা হয়েছে। তাহলে এবার দেখো, বলছে অপশন এ যদি ধরি, আর অ্যান্ড পোলাইট, এখন কোথাও তো অ্যান্ড পোলাইট দিয়ে শুরু হতে পারে না সেন্টেন্স, তাহলে আর দিয়ে শুরু হবে না। তাহলে যদি আর দিয়ে শুরু না হয়, তাহলে আমার হাতে পড়ে রইলো এস, হাতে পড়ে রইলো এস। অর্থাৎ বলছে স্টে হাম্বল অ্যান্ড পোলাইট, তুমি কিন্তু খুব বিনয়ী হবে এবং বিনম্র থাকবে। when you achieve success, তাই প্রথমে হবে স্টে হাম্বল অ্যান্ড পোলাইট when you achieve success। সো অপশন ডি হবে রাইট আনসার, এস আর প্রথমে বসবে, তারপরে কিউপি বসবে, দেখো এখানেও কিন্তু কিউপি বসানো আছে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ স্টে হাম্বল অ্যান্ড পোলাইট when you achieve success। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবে যে আউট অফ 25 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছো। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।